আপনি কি জানেন আজকে ভারতের সবথেকে পুরনো পাহাড় নিশ্চিহ্ন হওয়ার পথে? সুপ্রিম কোর্ট কেন 2025 সালে এরকম এত বড় একটা সিদ্ধান্ত নিল? আরাবল্লী পর্বতমালা যদি না থাকে তাহলে দিল্লি, গুজরাট, রাজস্থান, হরিয়ানা সহ গোটা ভারতের কি অবস্থা হতে চলেছে? আরাবল্লী যদি না থাকে তাহলে আমাদের গোটা ভারতবর্ষের মানব জীবনের উপর এবং জীববৈচিত্র্যের উপর, বিভিন্ন পশু পাখির উপর কি প্রভাব হতে চলেছে আপনাদের জানা কি আছে? যদি জানা না থাকে চলুন আজকে আমরা পরপর ধাপে ধাপে এই ভিডিওর মাধ্যমে আরাবল্লী বাঁচাও ভারত বাঁচাও আন্দোলনের প্রেক্ষাপট, কি কারণে সমস্যা হয়েছে, সেই সমস্ত কিছু ডিটেলসে জেনে নিই। চলুন আজকে আমরা প্রথমেই দেখে নিই, আমরা যখনই বিভিন্ন নিউজ পেপার খুলছি তখন কোথাও লেখা থাকছে আরাবল্লী পাহাড়, আবার কোথাও লেখা থাকছে আরাবল্লী পর্বতমালা। অনেক হয়তো যারা ভূগোল তারা জানে পাহাড় এবং পর্বতমালার মধ্যে পার্থক্য, কিন্তু যারা ভূগোল নিয়ে পড়েনি তারা কি জানে? তাই আমি পুরো বেসিক থেকে ব্যাপারটা শুরু করছি। এক আরাবল্লী পাহাড় কাকে বলবো, আরাবল্লী পর্বতমালা কাকে বলবো, যাতে আপনাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যায়। চলুন তাহলে প্রথম পার্টে আমরা কি দেখে নেব, আরাবল্লী পর্বতমালা এবং আরাবল্লী পাহাড়ের মধ্যে কি পার্থক্য। দেখুন, আরাবল্লী পর্বতমালা মানে হচ্ছে টোটাল গোটা আরাবল্লীকে বলা হচ্ছে, অর্থাৎ আরাবল্লী গুজরাট, রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত যে বহু পাহাড়, শৃঙ্গ, রিজ মিলে টোটাল যতটা জায়গা জুড়ে বিস্তৃত সেই টোটালটাকে বলছে আরাবল্লী পর্বতমালা। আর আরাবল্লী পাহাড় তাহলে কাকে বলছে না, আরাবল্লী পাহাড় হচ্ছে ওই আরাবল্লী পর্বতমালার মধ্যে আলাদা করে কোন একটা ছোট কিংবা কোন একটা বড় আলাদা একক পাহাড়কে বলছে আরাবল্লী পাহাড়। ঠিক যেমন দেখবেন আমরা কি বলি মিষ্টির দোকান, মিষ্টির দোকান মানে একটা বড় জিনিস, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এরপর সেখানে দেখবেন ছোট রসগোল্লা পাওয়া যায়, বদিয়া পাওয়া যায়, আরো বড় রাজভোগ পাওয়া যায়, লম্বা ল্যাংচা পাওয়া যায়। এই আলাদা আলাদা যে মিষ্টি সেটাকে আপনি পাহাড় ভাবুন, আর টোটাল মিষ্টি সমেত যে টোটাল মিষ্টির দোকান সেটাকে পর্বতমালা ভাবুন। আশা করি বোঝাতে পেরেছি। আরাবল্লী পর্বতমালা মানে হচ্ছে টোটালটাকে বলছে আরাবল্লী পর্বতমালা, আর পাহাড় মানে হচ্ছে আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত ছোট্ট একটা বা বড় একটা টিলা বা পাহাড়কে বলছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে বিষয়গুলো জেনে নিই। পার্ট টুয়ে আমরা আরাবল্লী পর্বতমালার বর্ণনা দেখে নেব। ঠিক আছে না, প্রথম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কি না, উৎপত্তিগত হবে আরাবল্লী কিন্তু একটা প্রাচীনতম ভারতের ভঙ্গিল পর্বত, কিন্তু বর্তমানে ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, তারপর কি দেখে নেব ভূতাত্ত্বিক বয়স। ভূতাত্ত্বিক বয়স প্রায় 350 থেকে 250 কোটি বছর প্রাচীন। এটা কিন্তু মনে রাখবেন হিমালয় পর্বতমালার থেকেও কিন্তু প্রাচীন। তারপর কি দেখে নেব মোট দৈর্ঘ্য কত। মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 690 কিলোমিটার। মোট প্রস্থ কত, মোট প্রস্থ হচ্ছে গড়ে 160 কিলোমিটার। গড় উচ্চতা কত, গড় উচ্চতা হচ্ছে 400 থেকে 600 মিটার। অবস্থান কি, অবস্থান যে ভারতের উত্তর পশ্চিমাংশে। বিস্তার কি, বিস্তার হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব। ঠিক আছে, কোন কোন রাজ্যের মাধ্যমে গেছে, গুজরাট, পাল্লানপুর অঞ্চল, রাজস্থান সব থেকে বেশি বিস্তার, তারপর হরিয়ানা, তারপর দিল্লি এনসিআর রিজিয়ন। চলুন ম্যাপে আমরা একটু দেখে নিই। দেখুন ম্যাপে আমরা এদিকটা ভাবি, এদিকটা বলে আমরা নর্থ মানে উত্তর। ঠিক আছে, এদিকটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে এই যে লাল রঙের যেটা আছে এটা হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত ভারত তাহলে কোন দিকে আছে, উত্তর পশ্চিম দিকে আছে। ঠিক আছে, এবার দেখুন এটাকে আমি কেটে যদি এইভাবে করি তাহলে কোন দিক থেকে কোন দিকে আরাবল্লী বিস্তার, আরাবল্লী বিস্তার হচ্ছে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট। ঠিক আছে, সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের ভারতের যে মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু কিন্তু আমাদের একটা শাখা আরব সাগর থেকে সাউথ ইস্ট থেকে কিন্তু নর্থ ইস্টের ডিরেকশনে যায়, সেম ডিরেকশনে কিন্তু আরাবল্লী পর্বত কিন্তু অবস্থিত। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব বিস্তার কি। প্রথমে হচ্ছে গুজরাট। ঠিক আছে, গুজরাট হয়ে যাবে কোথায়, রাজস্থান, রাজস্থান সব থেকে বেশি বিস্তার। তারপর হচ্ছে হরিয়ানা, হরিয়ানার পর কি হচ্ছে দিল্লি এনসিআর রিজিয়ন। এরপর হচ্ছে গিরিপথ। না আরাবল্লী পর্বতমালায় কি কি গিরিপথ আছে, গোরানঘাট, দেওয়ার, পিপলিঘাট, দেশরি, বার। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কি আছে, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, মাউন্ট আবু, রাজস্থান 1722 মিটার। এবার আরাবল্লী থেকে কিন্তু প্রচুর পরিমাণে নদী উৎপত্তি হয়েছে। কি কি নদী, প্রধান নদী হচ্ছে লুনি, বানাস, সাবরমতী, মাহি।
আর অপদান নদী কি আছে? সাহিবি, রূপানেল, বেরাচ। আচ্ছা, আরাবল্লী অঞ্চলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আমরা সংরক্ষিত বন এবং অভয়ারণ্য দেখে নেব। চলো নামগুলো দেখে নিই। এক হচ্ছে রণথম্বা ন্যাশনাল পার্ক, কোথায় অবস্থিত? রাজস্থান। 2 নম্বর সরিস্কা টাইগার রিজার্ভ, কোথায় অবস্থিত? রাজস্থান। 3 নম্বর কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, কোথায় অবস্থিত? রাজস্থান। 4 নম্বর মাউন্ট আবু বন্যপ্রাণী অভয়ারণ্য, কোথায় অবস্থিত? রাজস্থান। 5 নম্বর তোদগড় রাউলি বন্যপ্রাণী অভয়ারণ্য, কোথায় অবস্থিত? রাজস্থান। 6 নম্বর আসোলা ভাট্টি বন্যপ্রাণী অভয়ারণ্য, কোথায় অবস্থিত? দিল্লি হরিয়ানা সীমান্ত অঞ্চল। 7 নম্বর ভরতপুর, যেটা কেওলাদেও জাতীয় উদ্যান, এটা হচ্ছে আরাবল্লীর প্রভাবাধীন অঞ্চল। এরপর দেখে নেব আমাদের আরাবল্লী পর্বতমালার উপর কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকা আছে, সেই নামগুলো। এ হচ্ছে দিল্লি অঞ্চলে। দিল্লি অঞ্চলে কি আছে আমরা সবাই জানি? এই রায়সানা হিল। এই রায়সানা হিলের মধ্যে কি কি আছে? রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, নর্থ ও সাউথ ব্লক। 2 নম্বর কি? ইন্ডিয়া গেট এলাকা, এটা পরোক্ষভাবে আরাবল্লী রিজ অঞ্চলের প্রভাবাধীন। 3 নম্বর জেএনইউ, সবাই জানি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, এটা কোথায়? দক্ষিণ দিল্লির আরাবল্লী পাহাড়ি অঞ্চলে অবস্থিত। 4 নম্বর হচ্ছে আইআইটি দিল্লি, ঠিক আছে, আরাবল্লী পর্বতের দক্ষিণ রিজ অঞ্চলে অবস্থিত। 5 নম্বর হচ্ছে কুতুব মিনার, এটা আরাবল্লীর প্রাচীন শিলা অঞ্চলে অবস্থিত। রাজস্থানে কি কি আছে? রাজস্থান অঞ্চলে আছে মাউন্ট আবু শহর, এটা হচ্ছে আরাবল্লীর একমাত্র পাহাড়ি স্টেশন। 2 হচ্ছে দিলওয়ারা জৈন মন্দির, এটা হচ্ছে বিখ্যাত মার্বেল মন্দির। 3 নম্বর কুম্ভলগড় দুর্গ, এটা হচ্ছে একটা ঐতিহাসিক দুর্গ। 4 নম্বর হচ্ছে চিত্তরগড় দুর্গ। 5 নম্বর হচ্ছে উদয়পুর শহর, যেটাকে আমরা লেক সিটি বলে পরিচিত। এবার চলুন আমরা দেখে নেব হরিয়ানা এবং গুজরাট অঞ্চলে কি আছে না ফরিদাবাদ ও গুরগাঁওয়ের পাহাড়ি এলাকা। আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট দেখে নেব আরাবল্লী পর্বত গঠনকারী শিলা, অর্থাৎ আরাবল্লী পর্বত কি কি শিলা দ্বারা গঠিত না গ্রানাইট, নিসশিস্ট, এই 3 দ্বারা গঠিত। এবার চলুন আমরা দেখে নেব পার্ট 3 তে অতীতে আমাদের আরাবল্লীর সংজ্ঞা কি ছিল না। অতীতে আমাদের এফএসআই অর্থাৎ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্লোপ এবং বাফার জোনের বেসিসে আরাবল্লীর সংজ্ঞা নির্ধারণ করেছিল। 2010 সালে কি বলেছিল? আরাবল্লীর ভূমির ঢাল কত হবে? 3 ডিগ্রি। কত ভূমি ঢাল থাকতে হবে? 3 ডিগ্রি। এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে স্থানীয় ভূপৃষ্ঠ থেকে 20 মিটারের বেশি যদি উচ্চতা হয় তখন সেটাকে আরাবল্লী বলে গণ্য করা হতো। কিন্তু 2024 সালে কিন্তু সে সংখ্যাটা আরেকটু পরিমার্জিত করে কি বলা হয়? ভূমির ঢাল হতে হবে 4.57 ডিগ্রি এবং স্থানীয় ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হতে হবে 30 মিটারের বেশি। অর্থাৎ যেখানে ভূমির ঢাল 4.57 ডিগ্রি থাকবে এবং উচ্চতা 30 মিটারের বেশি থাকবে সেই জায়গাকে আরাবল্লী বলে গণ্য করা হবে। এই অতীতের যে সংজ্ঞা আমাদের এফএসআই অর্থাৎ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া দিয়েছিল, তাতে সুবিধা কি পাওয়া যাচ্ছিল না, তাতে আরাবল্লীর 50% অংশ অবৈধ খনন এবং গাছ কাটার হাত থেকে কিন্তু প্রোটেকশন পাচ্ছিল, ঠিক আছে, সুরক্ষা পাচ্ছিল। তাহলে এবার কোশ্চেন, বিবাদ কি জন্য বর্তমানে শুরু হয়েছে? চলুন এবার সেই বিবাদগুলি আমরা দেখে নেব। এবার চলুন আমরা দেখে নিই এই 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত আরাবল্লী সংক্রান্ত কিছু বিবাদের ইতিহাস। না অ্যাকচুয়ালি আরাবল্লী কিন্তু বহু খনিজ সম্পদের ভান্ডার। এখানে কি পাওয়া যায়? দস্তা পাওয়া যায়। কোথায়? জিঙ্ক, যেটাকে উদয়পুরে পাওয়া যায়, জাওয়ারে পাওয়া যায়, তামা, কপার, খেদরি, মার্বেল পাওয়া যায় কোথায়? মাখরানা। এছাড়া সীসা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, ঠিক আছে। আর যেখানে এত মূল্যবান পাথর পাওয়া যাবে, বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যাবে, এই মূল্যবান পাহাড় বা পর্বতমালার দিকে কিছু রাজনীতিক নেতা বিল্ডার্সদের চোখ যাবে না, তাই হতে পারে সঙ্গে সঙ্গে কি হলো, বড় বড় বিল্ডার্স কিছু রাজনৈতিক নেতা ভাবলো এরে আরাবল্লীতে একবারে খাজনার ভান্ডার, তাই তখন তারা কি করলো, তখন তারা কিন্তু অবৈধ খনন করতে আরম্ভ করলো। 1990 কি হলো, হরিয়ানা এবং রাজস্থানের কিছু বিল্ডার্স, কিছু রাজনৈতিক নেতা অবৈধভাবে কিন্তু খনন করতে আরম্ভ করলো এবং এই খননের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে আরম্ভ করছিল। এই অবৈধ খননের জন্য আরাবল্লীকে বাঁচাবার জন্য তখন মাঝখানে কি হস্তক্ষেপ করলো? মাঝখানে সরকার হস্তক্ষেপ করলো না। 1990 সালে কি করলো? 1990 সালে হরিয়ানা এবং রাজস্থানে, ঠিক আছে, মাইনিংকে পুরো ইললিগ্যাল করে দেওয়া হলো, কিন্তু তারপরও কি হলো, তারপরও কিন্তু আস্তে আস্তে কিন্তু খননের পরিমাণ বাড়তে আরম্ভ করলো। তারপরে কি হলো, 1992 সালে সরকার আরাবল্লীকে কি করলো, আরাবল্লীকে ইকোলজিক্যাল সেন্সিটিভ এরিয়া ডিক্লেয়ার করলো, ঠিক আছে, 1992 সালে। তাহলে আমরা কি দেখলাম, 1990 সালে খনন হচ্ছিল অবৈধ, আস্তে আস্তে খননের পরিমাণ বাড়ছিল, তখন 1992 সালে সরকার কি করলো, সরকার আরাবল্লীকে ইকোলজিক্যাল সেন্সিটিভ এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে দিল এবং ইলিগেল খননকে অবৈধ করলো। কিন্তু তারপরও বুঝতেই পারছেন ভারতে কি অবৈধ কাজ থামে না,
তারপরও কিন্তু অবৈধ কাজ চলতেই থাকলো। ঠিক আছে, তখনই কিন্তু আমাদের আরাবল্লীকে বাঁচাবার জন্য হস্তক্ষেপ করলো আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট। চলুন এরপর ইতিহাস আমরা জেনে নিই। এরপর কি হলো, 1992 সালে এমসি মেহতা, যাকে আমরা বলি গ্রিন অ্যাভেঞ্চার অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টে আপিল করলো আরাবল্লীকে বাঁচাবার জন্য। এবার 1996 সালে সুপ্রিম কোর্ট কি করলো, সুপ্রিম কোর্ট দুটো সিদ্ধান্ত নিল। এক হচ্ছে খননকে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড করে দিল, ঠিক আছে, এবং আরাবল্লী 2 থেকে 5 মিটারকে বাফার জোন হিসেবে ঘোষণা করলো। কিন্তু বুঝতেই পারছেন ভারত তারপরও কিন্তু দিনের পর দিন রাত্রিবেলায় খননের পরিমাণ বাড়তেই থাকলো। ঠিক আছে, তখন 2002 সালে আবার এমসি মেহতা সুপ্রিম কোর্টে প্রমাণ করলো যে অবৈধ খননের ফলে আরাবল্লীর মধ্যে প্রচুর ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এই ছোট ছোট গর্ত সৃষ্টি হওয়ার ফলে কিন্তু ভৌম জলস্তরের পরিমাণ কমে যাচ্ছে এবং ভৌম জলস্তর দূষিত হচ্ছে, যার ফলে কিন্তু পরিবেশগত কিন্তু প্রচুর প্রভাব পড়ছে। তখন আবার সুপ্রিম কোর্ট 2002 সালে এই আরাবল্লী সংক্রান্ত সিদ্ধান্ত নিল। চলুন দেখে নিই কি সিদ্ধান্ত নিল। এবার 2002 সালে সুপ্রিম কোর্ট হরিয়ানা সরকারকে ততদিন পর্যন্ত খনন ব্যান করে দেয় যতদিন না এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পাওয়া যায়। এবং 2 নম্বর কি বলে সুপ্রিম কোর্ট এই টোটাল ঘটনাকে পর্যবেক্ষণ করার জন্য একটা কমিটি গঠন করতে বলে, সিইসি কমিটি, অর্থাৎ সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি গঠন করার প্রস্তাব দেয় যাতে ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু বুঝতে পারছেন ভারত তারপরও কিন্তু অবৈধ খনন কিন্তু চলতেই থাকে। তখন সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে 12 আগস্ট 2025 সালে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট আবার সিইসি কমিটি ঠিক করে যে একটা ইউনিফর্ম ডেফিনেশন অফ আরাবল্লী হিল অফ অল স্টেট। অ্যাকচুয়ালি আরাবল্লী পর্বতমালা 4টে রাজ্যের মধ্যে থেকে গেছে, এ প্রত্যেক রাজ্যেও নিজের মতো করে ডেফিনেশন ঠিক করে খনন করছিল। ঠিক আছে, এবার এটা তো হতে পারে না এক একটা রাজ্যের জন্য এক একটা ডেফিনেশন। তাই তখন সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে কি করলো, 12 আগস্ট 2025 সালে সিইসি কমিটিকে বললো এক কাজ করুন, আপনি প্রত্যেকটা রাজ্যের জন্য একটা ইউনিয়ন ডেফিনেশন ঠিক করুন, যে ডেফিনেশন প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে লাগু হবে। ঠিক আছে, এবার তারপরেই আমাদের সিইসি কমিটি কি করলো, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে মানে একটা নির্দিষ্ট ডেফিনেশন ঠিক করলো যে ডেফিনেশনের আন্ডারে কোন পাহাড়কে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে এবং কোন আরাবল্লীকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না। এই ডেফিনেশন কিন্তু নভেম্বর 2025-এ আমাদের যখন কোর্টে পেশ করলো তখন কিন্তু বিবাদের কারণ। চলুন এবার আমরা দেখিনি কি এমন ডেফিনেশন আছে যার জন্য বর্তমানে এত। চলুন 20 নভেম্বর 2025 সালে সিইসি দেওয়া আরাবল্লী সংজ্ঞা, না আরাবল্লীর দুটো সংজ্ঞা দিয়েছিল, একটা হচ্ছে ভার্টিক্যালি সংজ্ঞা আর একটা হচ্ছে হরিজন্টালি সংজ্ঞা। ভার্টিক্যালি সংজ্ঞা কি বলা হচ্ছে, যে পাহাড় বা টিলার প্রকৃত উচ্চতা তার আশেপাশের সমতল থেকে 100 মিটারের বেশি হবে সেটা আরাবল্লী। ঠিক আছে, অর্থাৎ এইভাবে ভার্টিক্যাল উচ্চতা যদি 100 মিটারের বেশি হয় সেটাকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে, আর যদি 100 মিটারের কম হয় সেটাকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না। চলুন ছবিতে দেখে নিই। দেখুন এটা উচ্চতা 100 মিটার, তাহলে এটা আরাবল্লী, কিন্তু তার পাশে যদি কোনো একটা ছোট টিলা থাকে যার উচ্চতা 100 মিটারের কম সেটাকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না। এক কথায় লম্বা মানুষদের কদর বেড়ে গেল, যারা লম্বা তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হবে, আর আমাদের মতো ছোটখাটো লোকটি কিন্তু মানুষ হিসেবে গণ্য করা হবে না, এটাই বলতে চাইছে সরকার। ঠিক আছে, আর 2 নম্বর সংজ্ঞা কি, 2 নম্বর সংজ্ঞা বলতে চাইছে হরিজন্টাল ডেফিনিশন, যে জায়গায় 2 বা ততোধিক 100 মিটার উচ্চতার পাহাড় একে অপরের কাছাকাছি, অর্থাৎ 500 মিটারের কাছাকাছি থাকবে সেই পাহাড়গুলোকেই, এবং সেই মাঝে জায়গাকে আরাবল্লী বলা হবে, কিন্তু 500 মিটারের বেশি দূরত্ব হয়ে গেলে সেটাকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না। তাহলে কি দেখা গেল, এটা একটা আরাবল্লী, এটা একটা আরাবল্লী, এই দুটো দূরত্ব যদি মাঝের দূরত্ব 500 মিটারের কম হয় তাহলে এই দুটোকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, আর যদি এই দুটো দূরত্ব বেড়ে 500 মিটারের বেশি হয়ে যায় তাহলে এটাকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না, এটাকে আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না। তাহলে কি, প্রথম কথা দুটোরই উচ্চতা হতে হবে 100 মিটারের বেশি, এবং পাশাপাশি যে দূরত্ব, কাছাকাছি যে দূরত্ব সেটা হতে হবে 500 মিটারের মধ্যে। এই দুটো ডেফিনেশন। এরপর তাহলে কি হবে, দেখা যাচ্ছে আরাবল্লীকে তাহলে গান করতে হবে, কি গান, আরো কাছাকাছি আরো কাছে এসো মনে মনে আজ এই দুটি মন এক হয়ে যাবে কি। তাহলে আরাবল্লীকে এই গান করার মাধ্যমে তার পাশের যে টিলা আছে তাকে কাছে এনে নিজেকে প্রমাণ করতে হবে যে আমরা দুজনে আরাবল্লী পর্বত। কি গানটা, আরো কাছাকাছি আরো কাছে এসো মনে মনে এই দুটি মন আজ এক হয়ে যাবে কি, আজ আমরা দুজনায় আরাবল্লী হয়ে যাব। কিন্তু এই গান তো মানুষ করতে পারবে, আরাবল্লী কি করে করবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব এই যে নতুন যে ডেফিনেশন দিল, এই ডেফিনেশনের ফলে
কেন আজকে বর্তমানে বিবাদ হচ্ছে, এই ডিপ্রেশনের ফলে কি এমন হয়ে গেছে যে আজকে গোটা ভারত জুড়ে আরাবল্লী বাঁচাও সংগ্রাম চলছে? চলুন আমরা এবার দেখে নিই। এবার আমরা দেখে নেব বর্তমানে যে সংখ্যা দেওয়া হয়েছে তাতে এই সংখ্যা যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে আরাবল্লীতে টোটাল 12,081টি কি আছে, পাহাড় আছে। তার মধ্যে আন্ডার 100 মিটার, 100 মিটারের নিচে 100 মিটার উচ্চতা কম আছে কত, 11,033টা, মানে 91.3% পাহাড়ই কিন্তু উচ্চতা 100 মিটারের কম। আর 100 মিটারের উপরে কটা পাহাড় আছে, 1048টা, অর্থাৎ 8.7%। তাহলে এই যদি সংখ্যা লাগু হয়ে যায় তাহলে 91.3% আরাবল্লী টোটাল ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। পড়ে থাকবে কত, 8.7% আরাবল্লী পড়ে থাকবে। এবার আর একটা মানে খুবই খতরনাক সার্ভে করে দেখা গেছে অলরেডি রাজস্থানে 128টা আরাবল্লীর মধ্যে 31টা কিন্তু মাফিয়া, বিল্ডিং মাফিয়া, রাজনীতিবিদরা কিন্তু টোটালি ফিনিশ করে দিয়েছে। তাই এই টোটাল আরাবল্লী যদি ফিনিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে। চলুন আমরা আরাবল্লীর কিছু গুরুত্বটা দেখে নিই, তারপর আমরা দেখে নেব এই লটা যদি করে দেওয়া হয় ভবিষ্যতে আমাদের কি কি ক্ষতি হবে। এই ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা ভেবে কিন্তু আন্দোলন চলছে। তো চলুন আরাবল্লী কি করে দেখুন। আমরা দেখতে পাচ্ছি এখানে সাউথওয়েস্ট মনসুন কি করে, এইভাবে যাচ্ছে। এবার এই সাউথওয়েস্ট মনসুনটা যখন এইভাবে যায় তখন কি হয়, আরাবল্লী এই সাউথওয়েস্ট মনসুনটাকে কিন্তু আরাবল্লী কিছুটা ধাক্কা দেয়, কিন্তু বাকিটা কিন্তু এই সাউথওয়েস্ট মনসুন এই আরাবল্লীকে ভেদ করে কিন্তু এখানে কি হিমালয়ে ধাক্কা মারে। এবার হিমালয়ে ধাক্কা মারার ফলে কিন্তু উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড আছে, জম্মু কাশ্মীর, এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হয় এবং তুষারপাত হয় এবং এখানকার কিন্তু এনভায়রনমেন্টটা খুব রক্ষা হয়। এবং কি হয়, এই সাউথের মনসুনে কিন্তু কিছু পোর্শন এখানে গিয়ে ধাক্কা মারে। এর ফলে কি হয়, এই আরাবল্লী পর্বত রাজস্থানকে দুই ভাগে বিভক্ত করেছে। এই আরাবল্লীর যে ওয়েস্ট পার্টটা আছে, মানে রাজস্থানের যে আরাবল্লী পর্বত ওয়েস্ট পার্টে কিন্তু থরমরুভূমি, যেহেতু বৃষ্টিপাত হয় না, কিন্তু এখানে যে পূর্ব দিকে যে সাউথের মধ্যে ধাক্কা মারছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এখানে কিন্তু আমাদের যেমন স্থায়ী পরিবেশ, ফসল সবই হয়। এখানে কিন্তু আমরা আজমির, জয়পুর, কোটা ইত্যাদি শহর কিন্তু দেখতে পাই, ঠিক আছে। এরপরে এই টোটাল এক কথা হচ্ছে টোটাল যে এই উত্তর পূর্ব যে ভারতের যে এনভায়রনমেন্ট, উত্তর এই পূর্ব ভারতের টোটালটা কিন্তু আমাদের আরাবল্লী মেনটেন করে থাকে। আর কি করে, এই যে থরমরুভূমির যে বাতাস অর্থাৎ ডেজার্টিফিকেশন, এই যে ডেজার্টিফিকেশনটা এই বাউন্ডারির জন্য, আরাবল্লী একটা দেওয়াল হিসেবে বাউন্ডারি থাকার জন্য কি হয়, এই থরমরুভূমির বাতাস কিন্তু অন্যান্য রাজস্থানের পার্ট বা হরিয়ানা, দিল্লিতে কিন্তু প্রবেশ করতে পারে না, ঠিক আছে। আর একটা কি, এই থরমরুভূমি এই আরাবল্লী থাকার জন্য কিন্তু এখানকার দূষণ কিন্তু দিল্লিতে পৌঁছাতে পারে না, ঠিক আছে। দিল্লিতে বুঝতেই পারছেন বর্তমানে কি পরিমাণ দূষণ হচ্ছে। তাই আরাবল্লীকে দুটো নাম দেওয়া হয়, একটা বলা হয় দিল্লির লান্স, গ্রিন লান্স। আরাবল্লীকে কি বলা হয়, দিল্লির গ্রিন লান্স বলা হয় এবং রাজস্থানে এটাকে প্রাকৃতিক ব্যারিয়ার বলা হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু উত্তরাখণ্ডের স্পিড ব্রেকার হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে। এরপরে আমরা চলুন দেখে নেব আরাবল্লীকে যদি টোটাল এইভাবে ফিনিশ করে দেওয়া হয়, 91% ফিনিশ করে দেওয়া এইভাবে, তাহলে কি কি ক্ষতি হতে পারে সেই ক্ষতির হিসাব নিকাশ আমরা একটু করে নিই। চলুন এরপর আমরা দেখে নেব আরাবল্লী না থাকলে কি কি সমস্যা হবে। দেখুন প্রথম কথা হচ্ছে আরাবল্লী থাকার জন্য কি হয়, থরমরুভূমি ডেজার্টিফিকেশন হয় না। কিন্তু যদি আরাবল্লী না থাকে তাহলে কি হবে, যেহেতু থরমরুভূমির উপর শক্তিশালী ওয়েস্টার্লি বায়ু প্রবাহিত হয়, তাই থরমরুভূমি আস্তে আস্তে ভবিষ্যতে কি হবে, দিল্লি, এনসিআর, গুরগাঁও, হরিয়ানা, ফরিদাবাদ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থানের মধ্যে জয়পুর, আলোয়ার, আজমির শিফট করবে। অর্থাৎ আস্তে আস্তে কি হবে, এই থরমরুভূমি কিন্তু আস্তে আস্তে এদিকে শিফট করবে, দিল্লি পরে আরো পরবর্তীকালে হরিয়ানা, দিল্লি কিন্তু দখল করে নেবে। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু মরুভূমির পরিমাণ আস্তে আস্তে বাড়বে। 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর আমি কি বললাম, যদি এই আরাবল্লী না থাকে তখন এই উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম ডাইরেক্ট গিয়ে কোথায় ধাক্কা মারবে, উত্তরাখণ্ডে ডাইরেক্ট ধাক্কা মারবে, কোথায় উত্তরাখণ্ডে। এই যখনই ডাইরেক্ট উত্তরাখণ্ডে ধাক্কা মারবে তখন উত্তরাখণ্ডের অবস্থা এমনিতেই খারাপ হয়ে আছে, তখন বুঝতেই পারছি উত্তরাখণ্ডের লোকজন আপনারা কিন্তু তৈরি থাকুন, ঠিক আছে। উত্তরাখণ্ডকে বলা এই আরাবল্লীকে বলে উত্তরাখণ্ডের স্পিড ব্রেকার, ঠিক আছে। 3 নাম্বার কি হবে, 3 নাম্বার হচ্ছে এই যে থরমরুভূমি বালি, এটা ধুলোবালি কি হবে, হিমালয়ে কিন্তু জমা হবে, হিমালয়ে ধুলোবালি কিন্তু জমা হবে। আর যখনই হিমালয়ে ধুলোবালি জমা হবে তখন কি হবে, ধুলো কিন্তু সূর্যরশ্মিকে অ্যাবজর্ব করে, তাহলে হিমালয়ে কিন্তু উষ্ণতা বাড়বে। আর হিমালয় উষ্ণতা বাড়া মানে কি বলুন তো, গ্লেশিয়ার গলবে। গ্লেশিয়ার গলা মানে কি, আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীতে জলের পরিমাণ বাড়বে। জলের পরিমাণ বাড়া মানে কি বলুন তো, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দেখা যাবে। আচ্ছা 4 নম্বর কি হবে, দিল্লিতে দূষণ বাড়বে, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। দিল্লিতে এমনিতে AQI আজকে প্রচুর পরিমাণে খারাপ, দিল্লি কিন্তু এমনিতেই বসবাসে অযোগ্য হতে চলেছে।
যদি আরাবল্লী না থাকে তাহলে দিল্লির অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তারপরে কি হবে 5 নাম্বার, আরাবল্লী কি করে, আরাবল্লী কিন্তু আর্দ্রতাকে মেনটেন করে রাখে। ঠিক আছে, কিন্তু আরাবল্লী যদি না থাকে তখন কিন্তু এই আর্দ্রতার অভাবে কিন্তু আমাদের কৃষিকাজ হবে না। ঠিক আছে, এখানে কিন্তু কৃষিকাজ হবে না, আর কৃষিকাজ না হলে কিন্তু কি হবে, আমরা খাবার ঠিক মতো পাবো না, খাবার না পেলে কিন্তু যে অল্প পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া যাবে তার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা কি দেখে নেবো, ওয়াটার ম্যানেজমেন্ট প্রবলেম। অ্যাকচুয়ালি কি হয়, আরাবল্লী থাকার ফলে কি হয়, আরাবল্লীতে যে সমস্ত মাটি থাকে যখন বৃষ্টি প্রচুর পরিমাণে হয় সেই বৃষ্টি রেখে মাটি নিচে চুঁয়ে চুঁয়ে চলে যায়, এর ফলে ভৌম জলস্তর কিন্তু মেনটেন হয়, আমরা সহজে জল পাওয়া যায়। পরবর্তীকালে আরাবল্লী না থাকলে কি হবে, সেখানে বড় বড় বিল্ডার্সরা কি করবে, বিশাল বড় বড় কিন্তু ঘর বাড়ি করে দেবে, তখন কিন্তু আর জল কিন্তু ভৌম জলস্তর কিন্তু পাওয়া যাবে না, তার মানে কি ওয়াটারের কিন্তু সমস্যা দেখা যাবে। ঠিক আছে, তারপর কি দেবো, টেম্পারেচার ইনক্রিজ। অবশ্যই বুঝতে পারছেন আরাবল্লী থাকা মানে কি টেম্পারেচার কিন্তু আশেপাশে যে সমস্ত রাজ্যগুলোতে টেম্পারেচার কিন্তু মেনটেন হয়, আরাবল্লী না থাকলে কিন্তু এদিকে একদিকে লু প্রবাহ চলবে, অন্যদিকে পর্বত না থাকার জন্য টেম্পারেচার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেটা কিন্তু মানুষদের থাকার অপযোগী হয়ে যাবে। তারপরে কি দেখে নেবো, তারপর দেখে নেবো ফুড চেন প্রবলেম। ঠিক আছে, আমরা তারপর দেখে নেবো কি আরাবল্লীতে কিন্তু 200 বার্ড স্পিসিস, 100 বাটারফ্লাই, 400 প্ল্যান্ট, 20টা রেপটাইল এবং প্রচুর পরিমাণে ম্যামেল প্রজাতি আছে। যদি আরাবল্লী না থাকে তাহলে কি হবে, ইউনিভার্সিটি বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে, আর যখনই বায়োডাইভার্সিটি লস হবে তখন আমরা কি দেখে নেবো, বিভিন্ন ফুড চেনের প্রবলেম দেখা যাবে, আর যখনই ফুড চেনের প্রবলেম দেখা যাবে, এবার যে সমস্ত জঙ্গলগুলো আছে সেখানে যে সমস্ত পশু পাখি বাঘ যে প্রাণীগুলো আছে তাদেরকে তো খেয়ে পরে বাঁচতে হবে, তখন তারা খাবার পাবে না, তখন তারা কি করবে, মানুষের লোকালয়ে ঢুকবে, তখন মানুষের সাথে কিন্তু ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। আর একটা সব থেকে যেটা বিশাল জিনিস সেটা হচ্ছে আমাদের ইনব্রিডিং প্রবলেম হবে। হোয়াট ইজ ইনব্রিডিং প্রবলেম, একটু গুছিয়ে বলি। যেমন দেখুন, আমাদের যখন দুটো আলাদা পরিবারের মধ্যে যদি বিয়ে হয় তাহলে যে সন্তান জন্ম হবে সন্তানটা কিন্তু সায়েন্স বলছে খুব উন্নত মানের হয়, কিন্তু একই পরিবারের দুটো সদস্যের মধ্যে যদি বিবাহ হয় তাহলে সন্তান যে জন্ম হয় সে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম বুদ্ধি সম্পন্ন হতে পারে কিংবা অ্যাবনর্মাল হতে পারে। এবারে আমরা যদি দেখি রাজস্থানে কিন্তু দুটো, একটা যে সরিষ্কা বন্যপ্রাণী অভয়ারণ্য আছে আর একটা বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। ঠিক আছে, রণথম্বর এই রণথম্বর বন্য অভয়ারণ্য সরিষ্কা এই দুটোকে কানেক্ট কে করছে আরাবল্লী পর্বত। এর ফলে কি হয়, এই রণথম্বর থেকে যে সমস্ত প্রাণীগুলো তারা কিন্তু এই এসে চলে আসে। ঠিক আছে, সরিষ্কায় চলে আসে, সরিষ্কারগুলো কি হয় রণথম্বরে কিন্তু চলে যায়, ওদের মধ্যে কিন্তু একটা যাতায়াত হয়, মানে অ্যাকচুয়ালি এই প্রাণীর মধ্যে একটা ন্যাচারাল করিডোরের কাজ করে। এর ফলে এখানকার প্রাণীর সাথে এখানকার প্রাণী ব্রিডিং হয়, ফলে কিন্তু এখানে যে সমস্ত পশু পাখি প্রজাতি আছে সেগুলো কিন্তু খুবই উন্নত মানের। কিন্তু পরবর্তীকালে যদি আরাবল্লীকে ভেঙে দিই তাহলে কি হবে, এই পশু পাখিগুলো নিজেদের খাঁচার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যাবে, তখন ওরা বাধ্য হয়ে কি করবে, নিজে প্রজাতির সাথে কিন্তু মিলিত হতে বাধ্য হবে, তখন কিন্তু ইনব্রিডিং প্রবলেম হবে। কারণ কি পরবর্তীকালে তাদের যে প্রজন্ম জন্মাবে তারা কিন্তু কি হবে, দুর্বল হবে, তারা কিন্তু কি হবে, তাদের বায়োডাইভার্সিটি জেনেটিক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তারা বেঁচে থাকার পরও কিন্তু মনে হবে মৃত, কারণ তাদের মধ্যে আর জিন বেঁচে থাকবে না, তাই সমস্ত ইকোসিস্টেম কিন্তু টোটালটাই ধ্বংস হয়ে যাবে। আর একটা কথা বলি, একবার যদি আমরা বিল্ডিং করে দিই সেটা যদি ভেঙে দিই আবার নতুন করে কিন্তু আমরা বিল্ডিং করতে পারবো। একবার যদি কেউ চলে যায় তাকে হয়তো বুঝিয়ে মানিয়ে আনতে পারা যাবে, কিন্তু আরাবল্লী হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন পর্বত হিমালয়ের থেকে, এটা যদি একবার ভেঙে যায় তাহলে আমরা কেন, এখন বর্তমানে এআই এর যুগ, এআই কিন্তু আর আরাবল্লী সৃষ্টি করতে পারবে না। আর আমরা সবাই জানি এই পৃথিবী শুধু আমাদের একার নয়, এই পৃথিবীর জীবজন্তুর, এই পৃথিবীর গোটা বিশ্বের সকলের। তাই এই পৃথিবীতে কিন্তু সবাইকে সুস্থ সবলে বাঁচতে গেলে আমাদেরকে যেমন বাঁচতে হবে, তেমনি আমাদের চারপাশে যে প্রাণী পশু পাখি আছে সেগুলোকে বাঁচাতে হবে, এবং যে সমস্ত ন্যাচারাল জিনিসগুলো আছে পাহাড় পর্বত তাদেরকে কিন্তু রক্ষা করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি বর্তমানে কেন আরাবল্লী বাঁচাও আন্দোলন গোটা ভারত জুড়ে ছড়িয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আরাবল্লী না থাকলে কিন্তু পরবর্তীকালে ভারতের ভবিষ্যৎ কিন্তু খুবই সমস্যায় চলেছে। একটা কথা আছে, জিওগ্রাফি ডিসাইড ইকোনমি। শুধু জিওগ্রাফি ডিসাইড করে না কোনো ইকোনমিকে, জিওগ্রাফি কোনো একটা দেশের ইকোনমি, সেখানকার সোসাইটি, সেখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট অল ডিসাইড করে। তাই আমাদেরকে কিন্তু আরাবল্লীকে বাঁচাতেই হবে, আরাবল্লী বাঁচাবার মাধ্যমে আমাদেরকে কিন্তু ভারতকে বাঁচাতে হবে। তাই আমরা চলুন সবাই আজ থেকে সোশ্যাল মিডিয়া বা যেখানে যা পাবো, সেভ আরাবল্লী সেভ ইন্ডিয়া, আরাবল্লী বাঁচাও ভারত বাঁচাও এই স্লোগান দেবো এবং ভিডিওগুলো শেয়ার করব। থ্যাংক ইউ, জয় হিন্দ।